বোরকা হিজাব পরে গিয়েও চিৎকার করবে, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই। তুমি সাদা শাঁখা সিঁদুর পরে আসতে পারবে না, তুমি বোরকা পরে আসতে পারবে না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। যে যার রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে। আমরা যে কটা দাবি রেখেছি, আরও দাবি ওখানে উত্থাপিত হবে, ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয়। তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা, টার্গেট হচ্ছে আদিবাসীরা, টার্গেট হচ্ছে দলিতরা, টার্গেট হচ্ছে মুসলমানরা, আবার পিছিয়ে বর্গের মানুষেরা। এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে। কদিন আগে দেখেছেন উত্তরপ্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চবর্ণের মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ, তাকে নেভিয়ে মারধর করেছে। সেই উত্তরপ্রদেশেই অন্য বর্ণের মহিলার সাথে কিছু প্রেম বা বিয়ে ভালোবাসা হয়েছে, এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বর্বররা। যেই বর্বররা ওই দলিতের উপর আক্রমণ করেছে, সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে। সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে। মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে, ঠিক উত্তরপ্রদেশেও মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে। তাই আপনাদের বলবো, আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন, ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন, তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন। যে অধিকারের লড়াইয়ের আমাদেরকে যুক্ত হতে হবে। অধিকার শুধু মুসলমানদের অধিকারের কথা বলেনি, বা শুধু দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি, মানুষের অধিকারের কথা বলছে। তাই অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে, আপনার আমার অধিকারের কথা বলছে, তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন? শহীদ মিনার ময়দানে পৌঁছান। আমরা কি দাবি রেখেছি? যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক, আমি বলছি, আমি আজকে আপনাদের বলে যাই, জানি না আমাদের রাজ্যের 29টা এমপি কী করবে, বিল পাস করাতে ওরা পারবে না, তারপরেও বলছি, কেন 2/3 মেজরিটি না হলে ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে পারবে না। আর বিজেপির কাছে 2/3 মেজরিটি নাই। যদি এরা বদমাইশি না করে, সেকুলারের ভেসে যারা আছে, সেকুলার দাবি করছে, তারা না বদমাইশি করলে বিজেপি এই বিল পাস করাতে পারবে না। এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে। যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে, তাদেরকে ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেবো এবং জবাবদিহি করবো তাদের কাছে, একটা পাঠ। কিন্তু তা বলে রাখি, যদি তার বদমাইশিও করে এরা, নওশাদ সিদ্দিকী চুপ বসে থাকবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না। অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে, যে প্রয়োজনে আমরা ওয়াকফের এই অ্যামেন্ডমেন্টকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে, ওটা আইনি লড়াই হবে, আইনি কোর্টের লড়াইটা আইনি লড়াই হবে, সেটাও লড়বো। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে, মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকফ সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেব, আমরা চুপ করে বসে থাকবো না। বিজেপি সরকার যদি মনে করে ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেব, আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। আমাদেরকে কি করতে হবে? মাঠে ময়দানে লড়াই করতে হবে। তাই কলকাতার রাজপথে আমরা কেন যাব? শহীদ মিনার ময়দানে কেন যাব? ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে, সেটা হতে দেব না। ওয়াকফ সম্পত্তি মুসলমানরা যাতে ভোগ করে, সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাব। আমরা 21শে জানুয়ারি কেন রাজপথে যাব? 21শে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব? কলকাতায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার 2023-এর সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে, সেটা না নিতে পারে, আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার। তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব। আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। উত্তরপ্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, তখন তৃণমূলের নেতারা বলছে এই দেখ উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে, অর্থাৎ আমাকে ভোটে জিতা। কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না,
কিন্তু উত্তরপ্রদেশে, অসমে শুনছি নাকি নাম পরিবর্তন করবে, ও নিয়ে মামলা হয়েছে। আসাম সরকার জিততে পারবে না, যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে। কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ, ধর্ম পালন, ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুললেও কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টে ঝাড় খাবে। কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালঘু দরদির সরকার, মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসি। ভালো কথা, 614টা মাদ্রাসা ছিল, আর কটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন? এখানে তো বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছে, আপনারাই বলুন আপনাদের ব্লকে নতুন একটা মাদ্রাসা হয়েছে? হয়নি। তাহলে ভালোবাসছো কোথায়? পুরো মেদিনীপুর জেলাতে যদি একটাও না মাদ্রাসা নতুন করে, বলেছিল 10,000 মাদ্রাসা দেব, তাহলে ভালোবাসছে কোথায়? ভালোবাসার থেকে বেশি আপনার উপকারের থেকে বেশি অপকার করছে। কিভাবে করছে? 614টি যে মাদ্রাসা ছিল সেই বিগত সরকারের আমল থেকে, ওই মাদ্রাসার টিচাররা 60 বছরের যখন বয়স হয়ে যাচ্ছে, অর্থাৎ অবসরকালীন যখন হয়ে যাচ্ছে, তারা তো অবসর নিয়ে নিচ্ছে। ফলে যে জায়গাটা ফাঁকা থাকছে, সেই ফাঁকা জায়গায় আর শিক্ষক নিয়োগ হচ্ছে না। শিক্ষক কর্মীও অবসর নিচ্ছে সময়ের সাথে সাথে, সেই জায়গায় আর শিক্ষক নিয়োগ হচ্ছে, শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে না। এই ধরনের শিক্ষাকর্মী নিয়োগের ফলে 614টি মাদ্রাসাতে বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে প্রায় 10,000 শূন্য পদ তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বলছে মাদ্রাসা বন্ধ করতে বা চিৎকার করছি, আমাদের রাজ্য সরকার বলছে মাদ্রাসা বন্ধ আমি করব না, কিন্তু শিক্ষক না দিয়ে মাদ্রাসার অস্তিত্ব শুধু নামে খাতায় কলমে রেখে দিচ্ছে, পড়াশোনা আর ওখান থেকে হচ্ছে না। তাই আমরা 21শে জানুয়ারি যাব শহীদ মিনার ময়দানে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে, সরকার পোষিত মাদ্রাসাগুলোতে শিক্ষাকর্মী নয়, সেগুলো পূরণের দাবি নিয়ে আমরা শহীদ মিনারে যাব। আমার আপনার দাবি নিয়ে আমি শহীদ মিনারে যাব। হ্যাঁ, আইএসএফ পার্টি এই দাবিটা তুলছে, দাবিটা আপনার নয়। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে, ওটা আদিবাসীদের দাবি নয়। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মুসলমানদের দাবি নয়। হ্যাঁ, ব্যানারটা আইএসএফ তুলছে, দাবি তো আপনার দাবি। আমি তো বলি যেখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়, সেই আন্দোলনে নওশাদ সিদ্দিকী সমর্থন করে, ফিজিক্যালি না হলেও মেন্টালি সেখানে থাকে। তাই আপনাদের বলবো, আপনাদেরকেও মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের দাবি নিয়ে আমরা কথা বলছি, মানুষকে আসতে হবে। শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয়, এটা তো প্রাইমারি স্কুল আছে মনে হয় না নিচে? আচ্ছা, এটা নেই তো। আপনারা এখানে দেখুন, একটা শিক্ষক দিয়ে রাজ্যে প্রায় 4,000 স্কুল চলছে, সরকারি প্রাইমারি স্কুল একটা শিক্ষক দিয়ে। বলুন আপনারা, আপনার বাড়ির ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যদি যায়, শিক্ষা পাবে তো ওখান থেকে? তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছে। আমরা মাদ্রাসা শিক্ষার সাথে সাথে সমস্ত জেনারেল এডুকেশন যেখানে প্রোভাইড করছে রাজ্য সরকার, যেখানে দায়িত্ব আছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষাকর্মী নাই, তারও দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে ডেকেছি। ওখান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব। মেদিনীপুরের বিপ্লবী মাটি থেকে এখান থেকে আওয়াজ উঠবে। শুধু নয়, এখানকার মানুষ কলকাতাতে যাবে, দার্জিলিংয়ের মানুষ কলকাতাতে আসবে, বহরমপুরের মানুষ আসবে, মালদার মানুষ আসবে, হুগলির মানুষ আসবে। সকলে আমরা ঐক্যবদ্ধভাবে চিৎকার করব, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শূন্য পদগুলো আছে অবিলম্বে সেগুলো পূরণ করা হোক, এবং আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে অল্প টাকায় যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা যায়, তার দাবি আমরা তুলব। এটা সিম্পল আমাদের। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই, কোনো কারণ নয়। এখানে সমস্ত সমাজের মানুষকে কি করতে হবে? আহ্বান করতে হবে, সেখানে নিয়ে যেতে হবে। আমরা কি বলেছি? জাতিভিত্তিক জনগণনা। এই জাতিভিত্তিক জনগণনার অনেক বড় ইতিহাস আছে। কেন করতে চাইছে না? জাতিভিত্তিক জনগণনা করলেই সত্যি আপনাকে কতটা ভালোবাসছে ধরা পড়ে যাবে। এরা তো ধরা দেবে না। এরা মদের দোকান বেরিয়ে দেবে, এরা গাঁজা খাবেন, হই হই করবেন, খেলা মেলা ক্লাব করবেন, আপনাকে টাকা দিয়ে দেবে। চক ডাস্টারের জন্য 2 পয়সা চাইবেন, এরা দেবে না আপনাকে। জাতিভিত্তিক জনগণনা কি? শুধু জনগণনা বলা হচ্ছে না, জাতিভিত্তিক জনগণনা করলে ওখানে অনেকটা উঠে আসবে। যে পশ্চিমবাংলার কথা যদি বলি, ভারতবর্ষের কথা বলি, টোটাল মানুষ কত আছে, কোন জাতের মানুষ কত আছে, কোন বর্ণের মানুষ কত আছে, কোন ধর্মের মানুষ কত আছে, সবটাই বেরিয়ে আসবে। এবার বলুন, পশ্চিমবাংলায় যদি দেখা যায় 10% ব্রাহ্মণ আছে, ধরে নিলাম, এত নয়, 8-10% আপনার
আদিবাসী আছে 27%, 2011 তো শুনেছি, আমি সেটাই ধরে নিচ্ছি। 27% মুসলমান আছে, বাকি পিছিয়ে বর্গের হিন্দু আছে, ওবিসি হিন্দু আছে। তাহলে এত ভাগ ভাগ আছে, কিন্তু যখন চাকরিতে আসে তখন 10% যদি আমি আদিবাসী দেখতে পাই, তাহলে স্বাভাবিকভাবে 100টা যদি সরকারি চাকরি হয় সেখানে কজন আদিবাসী থাকবে? এর জোরে বলুন, 10 জন। যদি 100টা সরকারি কর্মচারী থাকে সেখানে 27টা মুসলমান হবে। যদি 100টা সরকারি চাকরিজীবী থাকে সেখানে পিছিয়ে বর্গের হিন্দু প্রায় 60টা মতো থাকার কথা। এইটাই তো হওয়া দরকার। তা না করে শুধু বলে দলিতকে ভালোবাসি, আদিবাসীকে ভালোবাসি, মুসলমানকে ভালোবাসি। এত ভালোবাসে বলে তোদেরকে চাকরি করার মতো অত কষ্ট করতে হবে না, তোরা ঘরে বসে 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 থাক, চাকরি আমি অন্যজনকে বিক্রি করি। আমরা জাতিভিত্তিক জনগণনার দাবি তুলছি। জাতিভিত্তিক জনগণনা করলেই এই সমস্ত মনুবাদ চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, যারা মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে চলে, তারা কোনোদিন দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে বর্গের ভালো চায় না। কারণ আপনারা জানেন যে আপনার ওই এটা কবে হয়েছিল, যেটা 1992 দাঙ্গার আগে যেটা হয়েছিল, যেটা রিপোর্টটা, হ্যাঁ, মন্ডল কমিশনের রিপোর্টে কি দেখানো হয়েছিল, যে পিছিয়ে বর্গের যারা হিন্দু আছে তাদের অর্থনৈতিক অবস্থান কি আছে সেটাকে ভেরিফাই করে সংরক্ষণের কথা বলেছিল। এটা নিয়ে বহুত তুল কালাম হয়েছিল। বাবা সাহেব আম্বেদকরের প্রণয়ন দিবসকেই বাবরিকে শহীদ করলো, দুটোকে একদম ওই সময় হিন্দু মুসলমান করে দিল। এরা চায় না পিছিয়ে বর্গের হিন্দু, আদিবাসী, দলিত, মুসলমানরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সরকারি চাকরির ক্ষেত্রে আপলিফমেন্ট এদের হোক। এরা সব সময় চায় এরা এদের পায়ের নিচে বসে থাকবে, যেটা বুঝাবো লক্ষ্মীর ভান্ডার দেবো, দিয়ে হয়ে যাবে, তো এতটুকু নিয়ে থাক, এটা তোর জন্য অনেক। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলার আমার উদ্দেশ্য এটাই যে আমরা জাতিভিত্তিক জনগণনা দাবি করছি। এবার জাতিভিত্তিক জনগণনা কোথায় হচ্ছে? জাতীয় স্তরে বিজেপি করতে চাইছে না। বিজেপি করলেই তো ধরা পড়বে। বিজেপি বলে হিন্দুকে বাঁচাতে এসেছি, হিন্দুকে বাঁচাতে এসছে না, যারা মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে চলছে তাদেরকে বাঁচাতে এসছে, সেটা ধরা পড়ে যাবে। কারণ কেন্দ্রের সরকারের হাতে যে চাকরিগুলো আছে বা প্রতি রাজ্যতে যারা চাকরি করছে, যারা পিছিয়ে বর্গের হিন্দু, যারা অর্থনৈতিকভাবে দুর্বল যে সমস্ত হিন্দু সমাজের মানুষ, তাদেরকে কটা চাকরি দিয়েছে ধরা পড়বে, তারা কত পার্সেন্ট আছে ধরা পড়বে। এইগুলো পড়ে গেলে বিজেপি তাহলে তাদেরকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবে না। সেই জন্য বিজেপি সরকার এটা করতে চাইছে না। আর তৃণমূলের সরকার তো বলে আমি সবার পাশে থাকবো, সবার আমি ভালো চাইবো। দলিত আমার ভাই, আদিবাসী আমার ভাই, মুসলমান আমার ভাই, সবাই উনার ভাই। তাহলে ইনার করতে অসুবিধা কোথায়? আমরা ওই দাবি নিয়ে রাজপথে যাব, কলকাতার শহীদ মিনারে যাব। ইতিপূর্বে আপনাদের বলে রাখি, কেউ যদি এই কথাকে খণ্ডন করার চেষ্টা করে, বিহার সরকার কিন্তু তার রাজ্যের মধ্যে তিনি জাতিভিত্তিক জনগণনা করে দিয়েছে। আরও দুটো স্টেটে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কেন হবে না? কেন হবে না এই দাবিটা শুধুমাত্র মেদিনীপুরের মানুষ তুলবে না, একসাথে আমরা গলা মেলাবো। হুগলি, হাওড়া, মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত জেলার মানুষরা এক জায়গা থেকে আমরা গলা মিলাবো। রাজ্য সরকারকে বাধ্য করব জাতিভিত্তিক জনগণনা করে প্রকৃত অর্থে বাংলার মানুষদের অবস্থান কোথায় আছে, যারা পিছিয়ে বর্গের হিন্দু তাদের কটা চাকরি দিয়েছে, কটা মুসলমানের, কটা আদিবাসীরা সত্যিকারের চাকরি পাচ্ছে, সেই দাবি আমরা ওখান থেকে তুলব। তাই সমস্ত সমাজের মানুষকে আমরা কি করব, ওখানে আমরা নিয়ে যাব। কত তারিখে? 21শে জানুয়ারি বেলা 12টার মধ্যে, এটা মাথায় রাখুন। আর যেটা আমাদের বিশাল সমস্যা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই দামকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে এই অপদার্থ সরকার। আমি আমার মতো চিৎকার করছি আমার 2-10 জনকে নিয়ে, অন্যরা অন্যের মতো চিৎকার করছে, আপনারা আপনার পাড়াতে বলছেন এগুলো বন্ধ হওয়া দরকার, কিন্তু এটা বন্ধ হবে না। যখন হেভি অংশের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে, সরকারকে যখন প্রশ্ন করবে, আপনার দায়িত্ব তো এটাই যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ ছোঁয়া না হয়, কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো, এটা দায়িত্ব আপনার। আপনি বলছেন আমি ক্ষমতায়, আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি তোমাদেরকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো। সুষ্ঠু সমাজ ব্যবস্থাতে এসে যদি আমাকে 100 টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয়, কেরোসিন কিনতে হয়, তাহলে কি এটা ভালো হলো? কিন্তু আপনি বললেন কি আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি তোমাকে ভালো সমাজ দেবো। তো পেলাম কোথায়? চাষির একটা ফুলকপির দাম কত আজকে?
তাহলে আমি ভাঙড় থেকে কিছু ফুলকপি পাঠাবো, আপনারা বিক্রি করতে পারবেন কি? সত্যি বলছি, আমার ভাঙড়ের ফুলকপি চাষিদের খুব অসুবিধা হচ্ছে। যদি কেউ দায়িত্ব নিতে চান 500 টাকা হলেও আমি পাঠিয়ে দেবো, গাড়ি ভাড়া দরকার হলে আমি দেবো। আর ফসল একটা ফুলকপি তৈরি করতে লাভটা বাদ দিলাম, 5 থেকে 6 টাকা এমনি খরচ হয়। এখন 1 টাকা করে, 1.5 টাকা করে, 2 টাকা করে, বুঝতে পারছেন না? কিছু না, আপনি 500 টাকা যেটা বলছেন কিছু কিছু জায়গায় হচ্ছে, আমি এটাকে বলবো না, কি বলছি বুঝতে পারছেন? তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের, এবার আমি এটা বলার কারণ হচ্ছে যে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। একটা মাল তৈরি করতে 500 টাকা খরচ, তাকে 1-2 টাকা যদি বিক্রি করতে হয়, দেখবেন ভিডিও ছবিতে দেখাই, দেখবেন ফসল মাটি নষ্ট করে দিচ্ছে। কেন? সরকার ব্যর্থ। সরকারের তো এটা দায়িত্ব। কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলার কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ করে দিলাম, আমরা ধান সবজি টবজি ফলাবো না, 1 বছর আমরা না খেতে পেয়ে মরবো, এবার দেখি তো কি হবে, বুঝতে পেরেছেন? 1 বছর যদি কৃষকরা বলে এবার আমরা চাষ করব না, সেই তো আমাদের ঘাটাতে চলে, আমরা 1 বছর ধরে ঘাটাতে চালাবো, সবাই যদি বলে দেয় একসাথে, কি হবে বুঝতে পেরেছেন? 5 স্টার হোটেলে যারা বাবু সাহেবরা ভাত খাই, রুটি খাই, যাই খাওয়া বন্ধ হয়ে যাবে তো। তাহলে কৃষকদের জন্যই 5 স্টারও চলছে, ফুটপাতের হোটেলও চলছে, কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। বছরের শেষে যদি হিসাব করা যায়, কৃষকদের মাসিক গড় আয় 7,000 টাকার নিচে কেন? আমরা কৃষকদের উৎপাদিত ফসলের দামের জন্য কলকাতায় শহীদ মিনারে আওয়াজ তুলব। আমরা যেমন আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত মালপত্র দরকার, দাম আকাশ ছোঁয়া যাচ্ছে, সেটা যেমন কমানোর জন্য আওয়াজ তুলব, আমার কৃষক ভাইদের উৎপাদিত ফসলের দাম যাতে সঠিক পায় তার জন্য আমরা আওয়াজ তুলব। কারণ আমরা কৃষক ছাড়া তো চলতে পারবো না। মানে কৃষকরাদেরকে তো সবথেকে খারাপ আচরণ হয় আজকের ডেটে। আমি আপনাদের বলি, আমি মনে করি 2টো শ্রেণীকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এক হচ্ছে আমাদের যারা প্রোটেকশান দিচ্ছে, ডিফেন্সে যারা আছে তারা, সাথে সাথে আমাদের কৃষকরা। পশ্চিমবাংলার অর্থনীতি যে চাকা ঘুরছে, যতটুকুই ঘুরছে, আপনাদের 50% কৃষকদের অবদান আছে। কিন্তু কৃষকরাই তারা কখনো সুসাইড করছে, মানে ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের ফসলের দাম পাচ্ছে না। তো এই দাবিটা আমাদেরকে তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে। তো ঐক্যবদ্ধ হয়ে তুলতে গেলে কৃষকদেরকে ডেকে কোথায় নিয়ে যেতে হবে বলুন? শহীদ মিনারে নিয়ে যেতে হবে। তাই বন্ধুগণ, আমাদের যারা নেতৃত্বরা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট আপনারা দায়িত্বশীল, আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো রকম কারো অপপ্রচার, কারোতে ভ্রুক্ষেপ করার দরকার নেই। আপনি মানুষকে যে বলেন, মানুষকে কনভিন্স করেন, মানুষের কাছে যান, এই বার্তা নিয়ে যান যে আমরা কেন কলকাতায় যাব 21শে জানুয়ারি, লাভটা কি আছে, আমাদের কথা হবে কি হবে না ওখানে। মানুষের তার মৌলিক যে চাহিদাগুলো আছে, মৌলিক অধিকার নিয়ে, এবং তার সাথে যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে ওখানে কথা হবে। আসুন, আপনার সাথে অন্যায় হচ্ছে, আপনার পক্ষে কথা বললে চলুন, গলায় মিলান। হ্যাঁ, স্টেজ একটা করতে হবে, বিড়ালের ঘোড়ায় কাউকে ঘন্টা বাঁধতে হবে। ঘন্টা বাঁধার জন্য তো নওশাদ সিদ্দিকী রেডি আছে, আপনাদেরকে ঘন্টা বাঁধতে হবে না। মার খাবো, জেল খাবো, নওশাদ সিদ্দিকী আগে আছে, আপনাদেরকে আসতে হবে না। কিন্তু আমি যাদের জন্য চিৎকার করছি, তারা যদি ঘুমাই, কতদিন ভাই আর চিৎকার করতে ভালো লাগবে? তাহলে মনে হবে আমি যেন ভুল জায়গায় চিৎকার করছি। পাহাড়ে তো আর মাথা ফাটিয়ে লাভ হবে না ধাক্কা দিয়ে। তো পাহাড়ও যদি কাটার ইচ্ছে হয়, কী করতে হবে? এখন মাথা দিয়ে ফাটিয়ে কাটলে হবে না, এখন মেশিন বেরিয়েছে, অত্যাধুনিক মেশিন। পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা হচ্ছে, ওপর দিয়ে হচ্ছে, হ্যান হচ্ছে, তার বৈধ অবৈধ প্রশ্নই যাচ্ছি না। আবার সেই আপনার অ্যাটমসফিয়ার নিয়ে, ইকোসিস্টেম নিয়ে অনেক কথা হয় যাবে, আমি ভিতরকে যাচ্ছি না, জাস্ট আমি উদাহরণের জন্য বলছি। প্রতিটার জন্য যদি ফিডব্যাক আমাকে না দেয় কেউ, তাহলে আমার কি মনে হবে যে আমি তাহলে ভুল পথে চলছি। আর নাহলে যাদেরকে সজাগ করার চেষ্টা করছি তারা ঘুমাচ্ছে, তাহলে এনার্জি আমার লস হবে। আপনাদের কাছ থেকে অন্য কিছু আমি চাইছি না। বলবেন আপনাকে, মিনস মানুষকে যে বলবেন ভোট দিবার, ভাইজান একবারের জন্য জোর করে না, ইচ্ছা গেলে ভোট দেবে, না হলে ভোট দেবে না, কিন্তু আপনাকে আপনার অধিকারের জন্য তো চিৎকার করতে হবে। দেখেন ভাই, আপনারা বলবেন, শিশু বাচ্চা মায়ের থেকে, মা ওই বাচ্চাকে স্বামীর থেকে বেশি ভালোবাসে। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা, বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তার কোলে যখন, মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে না, তখন ভালোবাসা স্বামীর থেকেও হয়ে যায় কার প্রতি বেশি? সেই বাচ্চার প্রতি। সব ছেড়ে দেবে, বাচ্চা ছাড়বে না, এটা মাথায় রাখবেন। সবার কম বেশি যারা বিয়ে শাদী করছেন,
আর বাপেরাও কিন্তু কম অংশে মায়েদের ছেলেদেরকে ভালোবাসে না এরকম ব্যাপার নয়, তারাও যথেষ্ট ভালোবাসে, কিন্তু মায়ের থেকে বেশি নয়, আমি মনে করি মায়ের থেকে বেশি নয়। যাক, সেই সন্তানেও যতক্ষণ না ডাকে মা কিন্তু তাকে দুধ দেয় না। সেই সন্তান যখন কান্না করে বা ডাকে তারপরই মা তাকে দুধ দেয়। তাই আমি মনে করি এক্ষেত্রে আমাদের একটু ভাবাতে হবে মানুষকে, যে আপনার ব্যথা, আপনার যন্ত্রণার কথাটা তো ঠিক জায়গায় পৌঁছাতে হবে। তো পৌঁছানোর প্ল্যাটফর্মটা হচ্ছে 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনার চত্বর। আপনার যন্ত্রণার যাদের সবাই যন্ত্রণা নিয়ে হাজির হয়, তাহলে আমাদের রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীর টনক নড়বে, দেশের অভিভাবক অপদার্থ বিজেপি সরকারের টনক নড়বে, যে পশ্চিমবাংলায় ভারতবর্ষের এই সাম্প্রদায়িক রাজনীতি করা যাবে না, মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে। তাই অধিকারের সমাবেশে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপস্থিত হয়েছে, এটা দেখিয়ে দিতে হবে আমাদেরকে। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, যে আপনি যতই হিন্দু মুসলমানের খেলা করুন না কেন, আমরা প্রশ্ন করব অর্থনীতি নিয়ে। এখন তো বিশাল চালু হয়ে গেছে। আর বলেছিল কি বছরে 2 কোটি চাকরি দেবো, পেরেছে দিতে? ওটা ছাঁটাই হচ্ছে। যখন আপনি প্রশ্ন করবেন বলবে দেখ উত্তরপ্রদেশের মসজিদের নিচে তো মন্দির খোঁজার ব্যবস্থা করে দিচ্ছি। আরে ভাই, উত্তরপ্রদেশের মসজিদের নিচে মন্দির খুঁজলে আপনার এলাকায় যে হিন্দু পরিবারটা আছে তার কি ক্ষুধার্ত, যে রাতে না খেয়ে ঘুমাচ্ছে বা একবেলা খাচ্ছে না, তার কি খাবার হয়ে যাবে? আপনি রাজ্য সরকারকে বলুন মাদ্রাসা নেই কেন, 600 আপনি 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিলেন, তখন কি বলবে? এই দেখ ওর নামটা কি, দীঘাতে জগন্নাথ মন্দির করে দিচ্ছে। আরে ভাই, আমি মন্দির মসজিদের বিতর্কে যাব না, কিন্তু প্রশ্ন যখনই করবেন আপনাকে এড়িয়ে যাবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে মাথায় ভালো করে বুঝতে হবে, সরকার আজকে আছে কালকে থাকবে না, কালকে আপনি সরকার হতে পারেন, কিন্তু বাংলা আপনার আমার। তো বাংলাকে যেভাবে ঋণের দায়ে জর্জরিত করছে, ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে। ধরুন এইটা একটা ভাড়া নিয়ে চলছে, এটা মালিক কিন্তু তো একজন আছে, কালকে কেউ ভাড়া নিতে পারে। এটা যদি ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত কে হবে? মালিক। আমরা বাংলার মালিক, যারা ক্ষমতায় আছে তারা ভাড়াতে চলছে, আমি মনে করি 5 বছর করে, প্রয়োজনে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে। তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন? 1947 থেকে 2011 একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল 12,000 টাকা মতো। 2011 থেকে 2025 এখন একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় 62,000 টাকা। তাহলে ক্ষতি কার হচ্ছে? সে তো ছেড়ে চলে যাবে, সে তো লিজ, তার 5 বছরের লিজ দরকার। সে যদি তাকে আমি তাড়িয়ে দিই যে তোমাকে আর পছন্দ লাগে না, তুমি চলে যাবে, আমি অন্য মালিক রাখবো, অন্য ভাড়াটিয়া রাখবো আমি, সে তো ছেড়ে চলে গেল। কিন্তু ক্ষতি করে গেল তো বিল্ডিংয়ের কে? বাংলার ক্ষতি করে গেল কি? এটা ভাবতে হবে আপনাকে, আমাকে ভাবাতে হবে মানুষকে। আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে। আর বাস্তবে এটাই যে 62,000 টাকা আমি কি দিচ্ছি, আরে আপনাকে দিচ্ছেন না, মানে আপনার বাপ দিয়েছে, আপনি দিচ্ছেন, আপনার ছেলেকে দিতে হবে। কিভাবে? এই মালের দাম বেরিয়ে দাও। কিভাবে টাকাটা তুলবে? যে প্রতি বছরে এত 1,000 কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য, আপনি বুঝতে পারছেন না। আমার কাছে কত 1 টাকাও তো লাইনে। কে বললো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না? মোবাইলের রিচার্জ 999 টাকায় কি ছিল লাইফ টাইম, আর এখন 399 থেকে রিচার্জ প্যাক শুরু হচ্ছে। যত একটু আপনি পার ডে ডেটা নেবেন 599 পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 মাসের ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে, এত টাকাটা যাচ্ছে কোথায়? ওই আমার মাথায় ঋণ আছে, ওখান থেকে যে সুদ হচ্ছে মিলাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম, আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল তখন আমাদের রাজ্যে, আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল। এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কমে গিয়েছে, আর এখন দাম বেড়ে গেছে। এই বাড়ছে কেন? ওই মাথায় ঋণ আছে, ঋণকে পরিশোধ করার জন্য। তাহলে ক্ষতি আমাদের হচ্ছে, তো আমার মাথা থেকে কেটে আমার করছে। তাই আপনাদের এটাই মানুষকে বোঝাতে হবে। আমার পশ্চিমবাংলায় কৃষকরা কেন মাসে 25,000 টাকা ইনকাম করতে পারবে না? আরে মেঘালয়ের কৃষকরাও কৃষক, বাংলার কৃষকরাও কৃষক, হরিয়ানার কৃষকরাও কৃষক, পাঞ্জাবের কৃষকরাও কৃষক। পাঞ্জাব হরিয়ানাতে কৃষকরা মাস গেলে প্রায় 20,000-এর আশেপাশে ইনকাম করে। আপনি মেঘালয়ে প্রায় 30,000 টাকা একজন গ্রুপ ডি এর যে কর্মচারী সরকারি যা মাইনে, মেঘালয়ের
কৃষকরা সে এক মাসে সেটা ইনকাম করে। আপনারা দেখেছিলেন যে আপনার যে কৃষক আন্দোলনের সময় মার্সিডিজ নিয়ে কৃষকরা এসেছিল না? আসবেই তো, কারণ তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পায় তো। 1000 বিঘে জমি আছে, লিজ টিজ সব নিয়েছে, মাসে যদি মানে হিসাব করুন, যদি ওই রকম মাথা পিছু ইনকাম হয় তাহলে বছরে তাদের কত ইনকাম হচ্ছে? তো মার্সিডিজ নিয়ে ঘুরবে না, তা কি আমাদের মতো এই কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করবে? সেখানে সিস্টেম আছে, আর আমাদের এখানে তোলাবাজিতে শেষ করে দিচ্ছে। আপনি ফসল ফলালেন, দালালরা সেখান থেকে আপনাকে বলে বিক্রি হবে না, হানাবে না, জানাবে না বলে অল্প টাকাতে নিয়ে চলে গেল। আর আপনার ছেলে আবার ওইটা মার্কেটে কিনতে যাবে, সেটার দাম 5 ডবল হয়ে গেল আমাদের। আর আপনি দালালকে ছাড়াও বিক্রি করতে পারছেন না, কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা নাই। এগুলো মানুষকে বলতে হবে। সংরক্ষণের জন্য কি করতে হবে? কি করতে হবে? হিমঘর করতে হবে। তার আপনি অবাক হয়ে যাবেন শুনলে, রাজ্যে কৃষিপ্রধান রাজ্য, সরকারি হিমঘরের সংখ্যা 10-এর মনে হয় বেশি নাই। ভাবতে পেরেছেন? 10টার বেশি মনে হয় হিমঘর আমার সারা রাজ্যে নেই সরকারি। দেখ, এইগুলো আমরা কাকে বলবো? সাধারণ মানুষকে বলতে হবে যে আপনার অধিকারের জন্য আমরা সোচ্চার হচ্ছি। ভোট ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু একসাথে আমাদের সাথ আপনাকে দিতে হবে। ভোট আপনার ইচ্ছা, যা ইচ্ছা যাকে দেবেন, কিন্তু আপনার কথা আমি যখন বলছি আপনাকে আমার পাশে চাইব। আমি এবার কটা বাজে গো? অবশ্যই টোটো লাগিয়ে মাইকিং প্রচার করবে। শুধু একটুকুই অনুরোধ, যেই দিন মাইকিং প্রচার করবে লোকাল থানাতে, এই এলাকাতে আমরা এই মাইক প্রচার করছি, একটা কাগজ দিয়ে চলে আসবে। এতটুকুই কাজ। যে আমরা ধরুন আগামী সোমবার, আজকে কী বার? বৃহস্পতিবার। সোমবারে আমরা আমাদের কোলাঘাট ব্লকের এই 4টে অঞ্চলে আমরা মাইকিং প্রচার করব। থানাতে একটা দিয়ে চলে আসো। পুলিশ আমাদের বাইরে নয়, পুলিশ আমাদের পরিবারের একটা সদস্য। হ্যাঁ, পুলিশকে এখন দালাল তোলাবাজে পরিণত করার চেষ্টা করছে, আমরা সেটা হতে দেব না। কিন্তু তাদেরও একটা ডিউটি আছে, তাদেরকে আমাদের কি করতে হবে? একটা বার্তা পৌঁছে দেওয়া। তারা তো আর ভাই ফেরেশতা নয়, সব জেনে ফেলবে কোথায় কি হচ্ছে। তাদেরকে জানিয়ে রাখতে হবে যে আমরা ওই দিনকে এই জায়গায় এই কার্যক্রম করছি। তাদের দায়িত্ব কি থাকবে? আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়া। তারা ব্যর্থ হলে তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব। এটা মাথায় রাখবেন। সবসময় আমরা পুলিশকে সহযোগিতা করব, আমরা আইন হাতে তুলে নেব না। গতকালকে দেখেছেন না, এক বেটাকে আমি কোর্টে নিয়ে গেলাম, ওকে কোর্টে এসে দেখবেন জামিন নিতে হবে। সব জায়গায় যাই ভিডিও করে, ওই সময় যাবে দেখবেন আর ভিডিও করবে না। কোর্টে যখন আসে, আমি কোর্টে যাবো বুক ফুলিয়ে, বুঝতে পেরেছেন তো? তো পেনের খোঁচা দিতে হবে। যে পুলিশ নিয়ম মেনে চলবে তাকে আমরা স্যালুট দেব, যে পুলিশ নিয়মের বাইরে চলবে তাকে আমরা কি করব? পেনের খোঁচা দেবো। আইন আমরা হাতে তুলে নেব না। কটা বাজে বললেন? 5টা বাজে, 5টা ব্যাক। আমি এবার বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে আমি দিয়ে রাখছি। এটা একটা ভুলভাবে আমাদেরকে পরিচালন করা হচ্ছে। মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, হ্যান ত্যান, জঙ্গি হ্যান ত্যান করছে, শাসকে এতে মদত দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, এই অল্প সময়ে যেভাবে মাদ্রাসায় জঙ্গি হ্যান ত্যান বলে দেখে দিল, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবিকা তো, সরকারের প্রধান তো, তার উচিত কি ছিল একটা প্রেস কনফারেন্স করা। এই পশ্চিমবাংলার মুসলমান, তোমরা ভয় পাবে না। আর যারা মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। কারণ উনি নিজে বলে নাকি আমি ইসলামিক স্টাডিজ নিয়ে শুনেছি নাকি উনি পড়াশোনা করেছেন, তো আমি জানি মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসায় জঙ্গি তৈরি হতে পারে না। এইভাবে বলিষ্ঠ একটা কি বার্তা দিয়েছে? ওরাও চাইছে মুসলমানরা ভয়ে থাকুক। এটা বলতে পারো তো, ঠিক আছে মাদ্রাসায় জঙ্গি বলছো, আমার যে সিআইডি আছে সেই সিআইডিকে আমি তদন্ত করব যে মাদ্রাসায় সত্যি জঙ্গি তৈরি হয় কি হয় না। এটা বলছে কি? এটাও বলছে না। ভোটের সময় আপনাকে বুঝাবে কি, এই এক বিজেপি আসলে মাদ্রাসায় জঙ্গি বলে ঢুকিয়ে দেবে, ভোটটা আমাকে দে। আরে ভোটটা দিয়ে লাভটা আপনাকে কি হলো? আমার বিপদে আপনি যদি কথা না বলেন তাহলে আপনাকে জনপ্রতিনিধি করে আমার লাভ কি হলো? আপনাকে সরকারে বসিয়ে লাভ কি হলো? তাই পশ্চিমবাংলার মুসলমানদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, আপনার আওয়াজ তুলুন, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই আমরা। মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানকে আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রীকে বলতে হবে মাদ্রাসা জঙ্গি তৈরি হয় না, যারা জঙ্গি তৈরি করার কথা বলছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এটা
আমাদের নেতৃত্ব ধরে বলবো, গ্রামে চলে যান, মানুষকে বলুন, মাদ্রাসা কমিটিকে বলুন, এটা বার্তা ছড়াতে যে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। কোথায় কি হচ্ছে প্রেস কনফারেন্স করে দিচ্ছেন আপনি। মাদ্রাসাতে জঙ্গির আস্তানা, জঙ্গি তৈরি হয় বলছে, কোরআন শরীফকে দেখিয়ে বলছে, আপনার হাদিসের কিতাবকে, নামাজ শিক্ষাকে দেখিয়ে বলছে, আপনার বাগদাদি কায়দা বা আম্মাপাড়াগুলোকে দেখিয়ে কি বলছে, এইগুলো নাকি সব জিহাদি ট্রেনিং দেওয়া হয়। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ, তাই উনি কি চুপ থেকে কি উনি স্বীকার করছেন যে না এগুলোতে ট্রেনিং দেওয়া হয়? উনি যদি এগুলোকে না স্বীকার করে তাহলে ওনার বার্তা দেওয়া দরকার, দিচ্ছে না। আর একটা কথা বলি, এটা আপনাকে কি করতে হবে, আজকে এখান থেকে ফিরে যাবেন, মহল্লাতে গিয়ে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব যারা আছেন, উস্তাদ, তাদেরকে বলবেন, আর গ্রামের সাধারণ মানুষের তৃণমূল করলে বলতে হবে, ভাই তুই আওয়াজটা তোল, ভাই তৃণমূল করতে পারে, ভাই আওয়াজটা তোল। এটাতে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট আমরা চাইছি, তার বক্তব্য আমরা জানতে চাইছি, এটা কি, তার অবস্থান কি। আর একটা কথা, একটা ভুল বুঝিয়ে দেওয়া হয়, মাদ্রাসায় পড়লে নাকি বহির্বিশ্বের সাথে যোগাযোগ থাকে না, মাদ্রাসায় নাকি শুধু আরবি পড়ানো হয়, ঘোড়ার ডিম। আমি নিজে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে এসেছি, তারপরে ইউনিভার্সিটি রবীন্দ্রভারতীতেও গিয়েছিলাম, আর যেখানে যেখানে পড়াশোনা করেছি, বিএড এখন করেছি। তাহলে মাদ্রাসা থেকে পড়ে যদি বিএড করার সুযোগ পাই, শুধু যদি আরবি থাকতো আমাকে বিএড করতে পারতাম আমি? বলেন আপনারা, তাহলে সম্পূর্ণ মিথ্যাচার। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জেনারেল এডুকেশনে যে ছাত্র যা লোড নেয়, মাদ্রাসার ছেলেকে তার থেকে বেশি পড়াশোনা করতে হয় 1 নম্বর পাওয়ার জন্য। কারণ আপনি যদি চলে যান, খারেজি হোক আর সরকারি প্রসিদ্ধ মাদ্রাসা হোক, একটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যদি প্রথম দেখেন, তাহলে ক্লাস 10-এ জেনারেল এডুকেশনের যে সমস্ত বইগুলো আছে সেইগুলোতে পড়তে হয়, আবার আরবিও পড়তে হয়, আরবি সাবজেক্ট যেগুলো আছে। তাহলে কত বেশি পড়তে হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে? বেশি পড়তে হচ্ছে, নাম্বার একই কিন্তু বেশি পড়তে, কিন্তু মিথ্যাচার। খারজি মাদ্রাসাতে এমন যে ক্লাস 1 2 3 4 5 6 7 8 আওয়ালা থেকে শুরু করে একদম যা পর্যন্ত আলিফ এ পর্যন্ত দেখুন, সেখানেও এ হয়। এবার এইচএসে যাওয়ার পরে মাধ্যমিকের যে কটা আমরা বই পড়েছি, এইচএসে কি সব কটা বই আমরা পড়ি ভাই? একটা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায় না, কোন স্ট্রিম কি, আর্টস সায়েন্স কমার্স চলে যায় তো, চাই তো না ভাই? তাহলে কি হলো, যদি আমি এবার বলি যে সায়েন্স নিচ্ছে, ও বাংলা আপনার কি বলে, ও করছে না কেন, কমার্স নিল না কেন? কোনোদিন কি আমরা প্রশ্ন করি? যে কমার্স নিয়ে পড়াশোনা করছে, যে আর্টস নিয়ে পড়াশোনা করছে, আমরা কি বলি ও এইচএসে কেন আপনার ম্যাথটা নিল না? কেন? ওটা ভাগ হয়ে যাচ্ছে, যে যার মতো স্পেশাল একটা সাবজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে কোথায় চলে যায়, কলেজে ইউনিভার্সিটিতে কি হয়, ওখানে ব্যাচেলার ডিগ্রি করি, ব্যাচেলার ডিগ্রি কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে, পাশে আমরা একটা সাবজেক্ট রাখি, আর কম্পালসারি ইংলিশ আর কি আছে গো, বাংলা, কেউ হিন্দি, মানে যেখানে 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 ফরমেশন আছে কম্পালসারি 2টো সাবজেক্ট থাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে। তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার কেউ যদি বাংলা অনার্স নিয়ে কলেজে পড়ে, আমি তাকে যদি জ্ঞান দিই, ওই তুই কেন পড়িসনি, কি বলে দাঁড়ান না, জিওগ্রাফি কেন পড়িসনিস রে? ও তো বাংলা অনার্সের জন্য পড়াশোনা করতে গিয়েছে কলেজে, ওকে জিওগ্রাফির জ্ঞান দিলে আমার ভুল হবে না? কেউ জিওগ্রাফিতে অনার্স করছে, তাকে যদি বলি হিস্ট্রি কেন নিসনি রে, তুই ইতিহাস কি পড়বি না? আরে ও তো ইতিহাস তো এইচএস পর্যন্ত পড়ে নিয়েছে, বা মাধ্যমিক পর্যন্ত, একটা লেভেল থেকে ভাগ হচ্ছে তো। ঠিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গুলিয়ে দিতে চাইছে। এবার বলুন, আপনাকে সরকারিভাবে থিওলজির সাবজেক্ট নাই, এবার কেউ যদি সংস্কৃতে অনার্স নেয়, মাস্টার্স করতে চাই, হয়তো পিএইচডিও করে মানুষ। এবার বলুন আপনি, কেউ যদি সংস্কৃতিতে নিয়ে গ্র্যাজুয়েশন করছে, ব্যাচেলার ডিগ্রি করছে, আমি তাকে যদি জ্ঞান দিই, ওই তুই কেন হিস্ট্রি নিস, তুই কেন জিওগ্রাফি নিস, তুই কেন ফিজিক্স নিস না, আর সব কত সাবজেক্ট, দুনিয়ার সাবজেক্ট আছে, তুই এইগুলো কেন নিস না, জ্ঞান দিয়ে আমার ভুল হবে না? ও তো স্পেশাল হিসাবে সংস্কৃতির ওপরে উনি ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে গিয়েছে, তো স্পেশালভাবে ধর্মতত্ত্বের ওপরে ডিগ্রি অর্জন করতে গিয়েছে, তোমার ফাটছে কেন ভাই? ও ধর্মতত্ত্ব, ইসলামিক থিওলজি পড়লে তোমার ফেটে যাচ্ছে, হিস্ট্রি পড়লে তোমার ফাটবে না, ভূগোল পড়লে তোমার ফাটবে না, সংস্কৃত পড়লে তোমার ফাটবে না। এটা হিংসা ছাড়া আর কিছু নয়। যে ইসলামিক থিওলজি নিয়ে পড়তে চাইছে, যে হিন্দু থিওলজি নিয়ে পড়তে চাইছে, যে রিলিজিয়াস থিওলজি নিয়ে পড়তে চাইছে, তার সে সাবজেক্টটাকে বেছে
বেছে নিয়েছে, সে ব্যাচেলার ডিগ্রি করতে যাচ্ছে, ওখানে আমি অন্য সাবজেক্টের জ্ঞান তাকে দিতে পারি না। ঠিক যেভাবে যে ইতিহাসে অনার্স করছে তাকে জ্ঞান দিতে আমি পারবো না, তুমি ভূগোল পড়ো। যে ভূগোলে অনার্স করছে তাকে আমি জ্ঞান দিতে পারবো না, তুমি ইতিহাস পড়ো। যে আপনার আরবিক ল্যাঙ্গুয়েজের উপরে অনার্স করছে তাকে আমি জ্ঞান দিতে পারি না, তুমি বাংলা অনার্স পড়ো। কারণ সে একটা স্পেসিফিকেশন, তার স্পেশাল একটা সাবজেক্টে চুজ করে নিয়েছে। তাহলে যারা জ্ঞান দিচ্ছে শুধুমাত্র হিংসার বহির্প্রকাশ হচ্ছে। আর এটাকে নিয়ে মুসলিম সমাজ থেকে কিছু নামধারী শাসকের নেতা এখন জন্ম হয়েছে, তারা নাকি বলছে আমি খারিজি মাদ্রাসাকে তুলে দেওয়ার পক্ষে, হ্যান ত্যান অনেক কথা বলছে। আরে ভাই, আমি ওটাকে দিয়ে দিচ্ছিলাম, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান করো। যারা জ্ঞান দিচ্ছে শাসকের থেকে, আমার নিজে 40টা প্রতিষ্ঠান চালাই, 40টা প্রতিষ্ঠান সরকারি করে দেবো, সরকার নিক দায়িত্ব। তবে হ্যাঁ, দায়িত্ব দিয়ে মন আমি তার আগে দেবো, তারপরে দায়িত্ব দেবো 614টাকে আগে ভালো করে মানুষ করো, 447টা MSK-SSK মানুষ করো, 337টা আনএডেডকে মানুষ করো আগে, তারপরে তুমি আমারটাতে আসবে। তুমি আমারটাকে নিয়েও ধ্বংস করে দেবে। ওখানে তুমি টিচার দিওনি, আমি তো এখানে টিচার দিয়ে আমি আমারটাকে মানুষ করার চেষ্টা করছি। সম্পূর্ণ মিথ্যাচার করে মুসলিম বিদ্বেষী ইসলামোফোবিয়া চালানোর চেষ্টা হচ্ছে, আর কিছুই নয়। এদেরকে প্রশ্ন যখনই করা হবে অর্থনৈতিকভাবে দেশ কেন পিছিয়ে যাচ্ছে, ক্ষুধার সূচকে ভারতবর্ষ 127টা দেশের মধ্যে 105 নম্বরে পৌঁছে গিয়েছে, যখন প্রশ্ন করবেন বলবো ওই দেখ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, এই তো মাদ্রাসায় জঙ্গি হয় বলছে, এটা তুই পেট ভরছে না? আচ্ছা, আপনার এলাকায় এখানেও আছে মানুষ, হিন্দু সমাজের মানুষকে বলবেন ওই তো 4টে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, তোর কি একবেলা খাওয়া ঠিক হচ্ছে? তো জিজ্ঞাসা করবেন, সম্ভব কি এটা? মাদ্রাসায় জঙ্গি হচ্ছে বললে কি আমার হিন্দু ভাইয়ের পেট ভরে যাবে? তো মানুষ মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে চাইছে। এই প্রশ্ন ওরা করবে না যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা, বাচ্চাদের সংখ্যা আফ্রিকার 2টো কান্ট্রির পরে ইন্ডিয়া। ভাবতে পেরেছেন? মানে 100টা বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে, ইন্ডিয়া 3 নম্বরে আছে আফ্রিকার 2টো দেশের পরে। ওই 100টা বাচ্চার মধ্যে সব কি মুসলমান? মাত্র 14টা মুসলমান হতে পারে বাচ্চা, 14টা পার্সেন্টেজ যদি আমি বলি। তাহলে 86টা নন মুসলিমের ক্ষতি কে করছে? এই মোদি করছে। আপনার রাজ্যের, আপনার জেলা থেকে এখন কলকাতা থেকে শুধু হিন্দু মুসলমানের কথা বলছে শুভেন্দু অধিকারী করছে, ওদের দল কেন্দ্রে আছে, ওনাদের দল। তো এই প্রশ্নটা শুভেন্দু অধিকারীকে করার আগে কি করছে? ওই মাথায় ঢুকতে দিচ্ছে না যে আমার বাচ্চাটা ক্ষুধার্ত আছে, আমার বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে, এটা আমার কোনো হিন্দু ভাইকে মনে আনতে দিচ্ছে না। কি বলছে? এই মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, হিন্দুদের সরকার গঠন করব। যদি হিন্দু বিজেপি সরকার গঠন করলে হিন্দুদেরই সরকার গঠন হয়, বিজেপি তখন কেন্দ্রে আছে, তাহলে ওই ভাষায় তাহলে হিন্দুদের কোন সরকার, কেন্দ্রের কোন সরকার আছে? তাহলে আমার তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় দেখলে কি হবে? হিন্দু। তাহলে বিচার পেলে না কেন? অপদার্থগুলোকে উত্তর দিতে পারবে তো? উত্তর দিতে পারবে তো? শুধু আপনার আমার মনের মধ্যে বিদ্বেষ ঢুকাতে চেষ্টা হচ্ছে। আপনার বাড়ির বাচ্চাটা না খেয়ে দিন কাটাচ্ছে, আপনি না খেয়ে দিন কাটাচ্ছেন, আপনার সার্বিক উন্নয়ন হচ্ছে না, এগুলো ভুলিয়ে দিয়ে মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দাও। এই হিন্দু নিয়ে চর্চা করুক, মুসলমান নিয়ে চর্চা করুক, এই খেলা এদের খেলিয়ে দাও, তাহলে যে আমাদের ডেভেলপমেন্টের কথা এরা আর বলবে না। তাই আমি আপনার ব্লক নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আপনারা আজ থেকে বিগত দিন থেকে কাজে লেগেছেন, আজ থেকেও আরও একটু বেশি করে জোর কদমে দায়িত্ব নেন, গিয়ে বুথে বুথে পৌঁছে যান, ব্লক থেকে অঞ্চল থেকে বুথে চলে যান, কে কটা মানুষ কোথাকার মানুষ যাবে তাদের নামে লিস্ট করে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, নিয়ে আসা হবে, একদম সমস্ত রেডি করে, যেটা আমাদের মাস্টার সাহেব আব্দুর রাজ্জাক ভাই যেটা বললো, আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জ ছুড়বো না, উনি ছুড়েছে, শুধু আমি রিপিট করছি যে সমস্ত যে জেলাগুলো যাবে, পূর্ব মেদিনীপুর কিন্তু জনগণকে নিয়ে যাওয়াতে করে হাজির করাতে পিছপা হবে না, সবার আগিয়ে থাকবে। এই তাহলে আপনাদের কাছে চ্যালেঞ্জ উনি দিলেন, নিজেও চ্যালেঞ্জ নিয়েছেন, সেটা কিন্তু চ্যালেঞ্জকে সাকসেস কবে হবে, কিভাবে হবে? যদি আপনারা সেই রকম নির্দেশনা মেনে যদি লোককে ওখানে পৌঁছাতে পারেন। আমি আশা করব বিপ্লবের মাটি, মেদিনীপুরের মাটি, বিপ্লবের মাটি, এই মাটি থেকেই যে ব্রিটিশ বিরোধী লড়াই দিয়েছে,
এই মাটি থেকেই লড়াই দিতে হবে কেন্দ্র রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে। এই মাটি এগিয়ে আসবে লড়াইয়ে, বিপ্লবী মাটি। আবার তার বংশধরেরা দেখিয়ে দেবে কোনো রকম অন্যায় অপশাসনের কাছে এই মাটি মাথা নত করেনি বিগত দিনে, আগামী দিনেও করবে না। তাই 21শে জানুয়ারি এই বিপ্লবী মাটি থেকে হাজার হাজার মানুষ তাদের অধিকারের জন্য কলকাতার শহীদ মিনারে যাবে। ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মিডিয়া বন্ধুর কোনো প্রশ্ন থাকলে ওখান থেকে করে নিন।